অনন্ত অগ্নিরাশির মধ্যে কে ওটা? একটা অবয়ব, একটি নারীর অস্পষ্ট অবয়ব না? বিড়বিড় করে কি একটা বলতে বলতে এগিয়ে আসছে অবয়বটি। অচেনা ভাষা, দুর্বোধ্য, অনেকটা মন্ত্র পড়ার মতো। আগুনের হলকা এসে লাগছে চোখে মুখে। অবয়বটি এগিয়ে আসছে ক্রমে, কাছে, আরো কাছে। রক্ত ফোটার আওয়াজটা আর বাজছে না কানে। ভয়, নিদারুণ একটা ভয়। ধর্মর করে বিছানায় উঠে বসলো মাহির। साला ये सपना पीछा नहीं छोड़ेगा। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার ডেন। নতুন এক বছরের জন্মলগ্নে আমাদের নিবেদন খ্যাতনামা লেখিকা সুচিস্মিতা ধরের লেখা গল্প প্রারব্ধ। ইহজন্মের কর্মফলের ভোগ করতে ইহজন্মেই হয়, তা কেউ খণ্ডন করতে পারে না। দুষ্কর্মের ফলভোগ লঘু করা যায় কেবল সুকর্ম দিয়েই, কিন্তু অপরাধ যদি হয় ক্ষমাহীন। লেখিকা সুচিস্মিতা ধর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য স্নাতকোত্তর ও বিএড ডিগ্রি নিয়ে আগে শিক্ষকতা করতেন। বর্তমানে একটি বাণিজ্যিক সংস্থায় অ্যাকাউন্টস বিভাগে কর্মরতা। লেখিকা ও সাহিত্য চর্চার প্রতি বরাবরই তার ভালো লাগা আছে। ছাপার অক্ষরে প্রকাশিত প্রথম বই অনাত্মীয়া। এই কাহিনীর প্রধান চরিত্র মাহির, গল্প পাঠে ব্রতদীপ। মাহিরের চরিত্রে মলয়, অন্যান্য চরিত্রে নীল, ঋদ্ধি, কৌশিক, বিশ্বজিৎ, প্রিয়াঙ্কা, নেহাদ্রি, হ্যাপি, বাল্মীকি, পূজা, ঋষিতা ও অধ্যায়। শুরু হচ্ছে আজকের গল্প, লেখিকা সুচিস্মিতা ধরের কলমে প্রারব্ধ। আশ্বিনীর পূর্ণিমার সন্ধ্যা। সুবিশাল নীলচে কালো আকাশে রূপুর থালার মতো স্নিগ্ধ শশী বিরাজমান। জ্যোৎস্নালোকে ধৌতধন্য হয়ে যাচ্ছে ধরাধাম। গঙ্গার জলো হাওয়া ভেসে হালকা শীতের পরশ দিয়ে যাচ্ছে অনুক্ষণ। দক্ষিণেশ্বরের নহবতখানার বারান্দা আসনে বসে কথকথা করছে শ্রীরামকৃষ্ণ। গঙ্গার দিক থেকে ভেসে আসা সদ্য ফোটা শিউলি ফুলের অপার্থিব সুগন্ধে একটা আধ্যাত্মিক আবহ সৃষ্টি হয়েছে পূর্ণরূপে। মধুর হৃদয় আদি পরিজন, ভক্তবৃন্দ সকলেই উপস্থিত। অনতি দূরে কিঞ্চিত অবিশ্বাসী মুখ করে নরেন বসে আছে। কলকাতার সিমলা স্ট্রিটের উকিল বাড়ির ছেলে, মহানাস্তিক, আর একটু না কুঞ্চু। রামকৃষ্ণ পূর্বজন্মের রহস্য নিয়ে কথা বলেছিলেন। ফট করে নরেন বলে বসল, সবের পিছনেই ঈশ্বর বা দৈবিক মাহাত্ম্য থাকলে লোকে আর মরে কেন ঠাকুর? তোমার ভগবান মৃত্যু ঠেকাতে পারেন না? মরলেই বা তোমার কথা মতো পরজন্ম লাভ করে কেন? আবার জন্মাতে গেলে আর মরাই বা কেন মিছিমিছি? কি জানিস লরেন, প্রারব্ধ কর্মের ভোগ। যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। একজন কানা গঙ্গা স্নান করলে পাপ সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচল না। পূর্বজন্মের কর্ম ছিল তাই ভোগ। আর পরজন্ম? কর্ম শেষ না হলেই পুনর্জন্ম। সে জন্মের কৃতকর্মে আবার প্রারব্ধ। এবার মুখ খুললেন শারদামণি, বললেন, তা প্রারব্ধ ক্ষয় হয় না? প্রারব্ধের ভোগ ভুগতেই হয়। তবে ভগবানের নাম করলে এই হয়। যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল, সেখানে একটা কাঁটা ফুটে ভোগ হলো।
ইহজন্মের কৃতকর্মের ফল হল প্রারব্ধ। যেমন কর্ম তেমনি ফল। লাইটের কারখানাটার পরেই এক টুকরো জলাজমি। সেটা পেরোলেই যে গোটা 60 ছোট ছোট ঝুপড়ি সম্বলিত ছড়ানো এলাকাটি, ওরই নাম রহিমগঞ্জের বস্তি। কারখানার মালিক রমন ভাই সাহা সুরানা মহা বেহিসেবি লোক ছিলেন। ওরকম মন থাকলে আজকালকার দিনে ব্যবসা করে খাওয়া যায় না। কারখানার মজুরগুলোকে চাকরির সঙ্গে সঙ্গে বাসা আর দুবেলা দুমুঠোর সংস্থানও করে দিয়েছিলেন রমন। তবে এক শ্রাবণের অঝোর বর্ষণমুখর রাতে তিনি অকস্মাৎ আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন কেন তা বোঝা গেল না। বেহিসেবি মানুষের এহেন বেহিসেবি আচরণে বস্তির লোকগুলো একেবারে অনাথ হয়ে পড়ল। ফ্যান থেকে ঝুলন্ত তাঁর অসার দেহটার পা দুটি জড়িয়ে ধরে বস্তির মাথা পূর্ব পেশায় ভ্যান চালক প্রতিবন্ধী হিমুদা ওরফে গিরিধানু হাউ হাউ করে কাঁদছিল। তখন উপস্থিত বাকি কয়জনও নিজেদের চোখের জল ধরে রাখতে পারেনি। কাঁদতে কাঁদতে অবশেষে পাথরের মতো ভাবলেশহীন হয়ে গেছিল গিরি। আসলে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কা ও ভয় তাকে অমন প্রস্তরবৎ করে দিয়েছিল। দুবেলার খাওয়া তো অনেক দূরের কথা, মাথার ছাদের ব্যবস্থাটা রাখতে দেবে তো মালিকের পরের প্রজন্ম মালিকের ছেলেটা, নাম মাহির সাহা সুরানা। রমন ভাইয়ের একমাত্র দুর্বলতার জায়গা। শোনা যায় বেহিসাবি রমন যৌবনে এক সাঁওতালি মহিলার প্রণয়ী ছিলেন। মাহির নাকি সেই প্রেমেরই ফসল। মহিলা প্রসবকালেই মারা যান। তবে বিশাল হৃদয় রমন নিজের দায়িত্ব এড়িয়ে যাননি। ছেলেটির নিজের নাম দিয়ে বাড়িতে নিয়ে এসেছিলেন। তার নিঃসন্তান স্ত্রীও আপন করে নিয়েছিলেন ছেলেটিকে। হার্ট অ্যাটাকে স্ত্রী গত হওয়ার পর ওই ছেলেকে আঁকড়েই বেঁচে ছিল রমন। ছেলেটির চেহারায় অনার্য ভাবটি স্পষ্ট হলেও বড়লোকি পালিশে বাহ্যিক চাকচিক্য সে ভাব গোপন করে দেয়। 6.5 ফুট দৈর্ঘ্যটাও জন্মসূত্রে আধা সাঁওতালিদের মতো নয় ঠিক। গায়ের কালো রংটি যত্নে বাদামি হয়ে গিয়েছে, যেন পাথর কুদে ফুটিয়ে তোলা পাথরের মতোই ভাবহীন ছোট ছোট লালচে চোখ, চওড়া কপাল ও ঘন জোড়া ভুঁড়ো। নিয়মবদ্ধ জীবনযাপনের ফলে পেশিবহুল বলিষ্ঠ সুঠাম চেহারা, পাথরের মতো শরীর যার, মনও যে তার প্রস্তরবৎ হবে এ আর বিশেষ কি। তার ভাবলেশহীন মুখটায় কোনো কালে দুঃখ বা আনন্দের প্রকাশে কোনো রকম ভাবান্তর দেখা যায়নি কোনোদিন। 14.5 বছর বয়সী নিছক কৌতূহলে বাপের লাইসেন্স পিস্তলটি নিয়ে বাড়ির পেছনের ছোট খামারটাতে পোষা একটা মুরগিকে গুলি করেছিল সে। ছটফট করতে থাকা পাখিটার গা থেকে বেরোনো উষ্ণ শোণিত ধারা দেখে কৌতূহলেই তাতে আঙুল ডুবিয়ে মুখে দিয়েছিল। বাহ, বেশ তো, নোনতা অথচ ঝাঁঝ নেই একদম। মুরগিটাকে পালক ছাড়িয়ে খেতে দারুণ লেগেছিল তার। খাওয়া শেষ করে পেছন ফিরতেই দেখে তার বালিকা মা বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রয়েছে। বিরক্ত মাহির পিস্তলটি তুলে তাঁর দিকে তাক করতেই তিনি বুক চেপে ধরে মাটিতে পড়ে গেলেন। তার নিথর দেহটা ডিঙিয়ে আসার সময় কোনো ভাবান্তর হয়নি কিশোর মাহিরের মুখে। বেসিনে হাত মুখের রক্ত ধুয়ে বাবার পিস্তলটি যথাস্থানে রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল সে। ভাবান্তর তার তখনও হয়নি যখন এই ঘটনার প্রায় 15 বছর পর এক চরম বাগ্বিতণ্ডায় নিজের বাপের মাথায় এক রদ্দা বসিয়ে তার জ্ঞানহীন দেহটার গলায় ফাঁস পড়িয়ে ফ্যান থেকে ঝুলিয়ে দিয়েছিল সে। পা ছিটকাতে ছিটকাতে তার গলার ফাঁস হালকা করার চেষ্টা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন রমন। মাহির আগের বারের মতোই ঘুমিয়ে গিয়েছিল।
फैसला हो चुका। खुद का फैसला मैंने खुद कर लिया। साला अब कोई नहीं आ सकता मेरे और मेरी ख्वाबों के बीच में। मजा आ गया। কারখানা ও কারখানা সংলগ্ন জমিটায় বস্তি উৎখাত করে মল এবং বার বানানোর পরিকল্পনাটা এবার বাস্তবায়িত হবে। এই স্বস্তিতে তার ঘুমটাও জব্বর হয়েছিল সেই রাতে। বলি হিমুদা আছো নাকি? ও হিমুদা! কই গো, বলি গেলে কই? ও হিমুদা! একটা চিন্তায় ডুবেছিল গিরি ধনুক ওরফে হিমু। শম্ভু মালোয়ার হরি পাড়ুইয়ের একটানা ডাকে চিন্তাসূত্র ছিঁড়ে গেল তার। বেলা ছোট হয়ে যাওয়ায় রাত নেমে যায় তাড়াতাড়ি আজকাল। এখন বাজে 9টা, কিন্তু রাত 11টার মতো লাগছে। মানে ওই কেমন একটা নিঃশব্দ নিঝুম ঝিম ধরানো ভাব চারপাশে। বস্তিতে রাত 10টার পর বেশ থমথমে হয়ে যায় এমনিতেই। অনেকদিন ধরেই এই রেওয়াজ। রাস্তায় পুরুষেরা বেরোই না, নারী তো অনেক দূরের কথা। আগে কিন্তু এমনটা ছিল না। বছর 15-16 ধরেই আতঙ্ক উপস্থিত হয়েছে। রাতে, বিশেষ করে অমাবস্যার রাতে, একটা জীব ঘোরে এই অঞ্চলে, কিন্তু তার অবয়বটির সঠিক বর্ণনা দিতে পারে না। কারোর মতে তার চেহারাটা এক অতিকায় কুমিরের মতো। সে নাকি বুকে হেঁটে এসে পিছন থেকে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে অতর্কিতে। আবার একাংশের মতামত যে তার চেহারাটা একটা 4 পেয়ে জন্তুর মতো, মাথায় সুবৃহৎ জোড়া শিং। তবে সবই হলো জনশ্রুতি। মুদ্রা কথা, ও জিনিস চোখে যে ভালো করে দেখেছে সে তো আর বেঁচে থাকে না, কারণ সে প্রাণী মানুষ খেয়ে। হত্যার মতো সাধারণ কাজ না করে হজম করে সে। হ্যাঁ, খেয়ে ফেলে। মৃত ব্যক্তির আধ চেবানো ছিন্ন ভিন্ন দেহাবশেষ অকুস্থলেই পাওয়া যায় পরদিন। এই চেহারার বর্ণনাগুলো হলো নিহত মানুষগুলির মরণকালীন চিলচিৎকার শুনে তাকে বাঁচাতে দৌড়ে যাওয়া লোকেদের দেওয়া। দূর থেকে নৃশংস ঘটনায় তারা নিজের চোখকে বিশ্বাস করাতে পারার আগেই সেই জীব শিকার মুখে নিয়ে দৌড়ে পালায়। এ হেন মানুষ খেকো সাংঘাতিক বহুরূপী জানোয়ারের কথা যে বাইরের কেউ বিশ্বাস করবে না তা জেনেই পুলিশের দ্বারস্থ না হয়ে রমন ভাইয়ের জীবদ্দশায় তাকে গিরি ও তার সাঙ্গপাঙ্গরা কথা জানাতে গেছিল। উনি বিশ্বাসও করেছিলেন। 2 জন বন্দুকবাজকে আনিয়ে অমাবস্যার রাতে বসিয়ে রেখেছিলেন বস্তির পুকুর ধারটায়। চিৎকার সে রাতেও শুনেছিল সকলে। পরদিন সকালে দেখা গেল বন্দুকধারীদের একজন বদ্ধ উন্মাদ হয়ে জড়সড় পুকুর ধারে বসে আছে। তাকে কেউ ছুঁতে চেষ্টা করলে সে গলা ফাটিয়ে চিৎকার করে বলছিল, যাস না, খেয়ে নেবে, যাস না, যাস না রে, যাস না, মারা পড়বি, যাস না, ও খেয়ে নেবে তোকে, ও তোকে খেয়ে নেবে। দ্বিতীয় জনকে আর পাওয়া যায়নি। সেই স্তক এই ব্যবস্থা। বাড়িঘর ছেড়ে যাওয়ার উপায় নেই, আর যাবেই বা কোথায়? মালিকের দয়ায় আজ 30 বছর তারা এখানেই আছে। রাত 10টা বাজলেই সবাই ঘরে ঢুকে খিল দেয়। অমাবস্যা পূর্ণিমার পুঙ্খানুপুঙ্খ খেয়াল থাকে না কারোরই। তার থেকে রাতে কখনোই না বেরোনো ভালো। এসব জানা সত্ত্বেও হঠাৎ এরা এত রাতে এলো কেন? ক্রাচটা বগলে নিয়ে দরমার দেওয়ালে টাঙানো দশভুজার ছবি বিশিষ্ট ক্যালেন্ডারের দিকে এগিয়ে সে দেখল না, আজ অমাবস্যা নয়। শুধু শম্ভু আর হরি না, আরও 2 জন এসেছে। 5 নম্বর ঝুপড়ির বিরিঞ্চি মিস্ত্রি আর বস্তির মুখে চা দোকানের মালিক পবন দাস। হিমুদা, ছোট সাহেব লোকজন নিয়ে এসে পবনের দোকান ভেঙে দিয়ে গেছে সন্ধেবেলায়। বলিস কি? হ্যাঁ গো, তুমি সেদিন না করে দিলে ওনার কথায়, তারপরেও বাড়ি ভাঙার গাড়ি নিয়ে পুকুর পাড়ে রেখে গেছে। কাল দে ভাঙবে মনে হয়। ওদা, ছেলে বউ নে কোথায় যাবো এখন? এই চিন্তাটাই করছিল গিরি এতক্ষণ। ব্যাপার হলো এই যে মালিকের ছেলে নোটিশ দিয়েছিল মাসখানেক আগে। তা সে নোটিশে এরা তেমন গা করেনি দেখে দিন 3 আগে একটা সেক্রেটারি গোছের লোক নিয়ে এসে বলে গেছে আর 15 দিনের মধ্যে বস্তি খালি করে না দিলে
জেসিবি চালিয়ে উৎখাত করতে বাধ্য হবে। গিরি সাফ না বলে দেওয়ায় তাকে একরকম লাইফ থ্রেট দিয়ে গেছে। তাতেও কারোর হেলদোল না দেখে বোধহয় এই ব্যবস্থা নিয়েছে সে আজ। গিরি বলে, আপিস ঘেরাও করতে হবে, তোরা কাল সকাল সকাল যাবি, আমিও যাব। দেখি দেখি তার কত তেজ। $48, $49, $50। রিল্যাক্স 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 স্যার, রিল্যাক্স। ট্রেনারের নির্দেশে হাত থেকে ঠাস করে ডাম্বেলটা ফেলে দেওয়াল জোড়া আয়নায় নিজের ঈষৎ রক্তাভ ময়াল সাপের মতো স্থির চোখের আত্মপ্রসাদপূর্ণ দৃষ্টি নিয়ে নিজেরই 17.5 ইঞ্চির বাইসেপের দিকে তাকায় সে। आपका ये प्रोटीन इंटेक बहुत सही है सर जी, अरे इसलिए तो इतना अच्छा मसल गेन किया हुआ है। কাঁধ ছাড়ানো সামান্য ঢেউ খেলানো চুল চূড়ো করে বাঁধা, মন্দিরের মতো সুঠাম পেশিময় নির্মোদ বাদামি রঙা শরীর থেকে ফোঁটা ফোঁটা শ্বেতবিন্দু গড়িয়ে পড়ছে বিলাসবহুল তার নিজস্ব জিমের মেঝেতে। স্যার, হঠাৎই আবেশ কেটে যাওয়ায় এক রাশ বিরক্তি নিয়ে মুখ ঘুরে তাকায় সে। তার পার্সোনাল জিমন্যাসিয়ামে পার্সোনাল ট্রেনার ছাড়া কারো অনধিকার প্রবেশ কোনো মতেই বরদাস্ত হয় না তার, বিশেষত ওয়ার্কআউটের সময়। দরজার সামনে অপ্রস্তুত ও কিঞ্চিত দোষী টাইপের মুখ করে দাঁড়িয়ে থাকা সাহিলও সেটা জানে। পারতপক্ষে এই সময় এই স্থানে পদার্পণ করার ভুল করে না সে, কিন্তু আজ বিশেষ প্রয়োজন। सर, वो बस्ती वालों ने वो बहुत हल्ला मचा रखा है, वो ऑफिस घेर लिया, चारों गार्ड को बहुत पिटा है सर। जल्दी चलिए सर, जल्दी चलिए। অতি মৃদু খলবল খলবল শব্দটা কানে বাজতে থাকে, আবার খুব চেনা শব্দ। কেউ শুনতে না পেলেও সে নিজে ঠিক পায়। সে জানে এই শব্দের উৎস রক্ত ফোটার শব্দ, উত্তেজনার প্রচণ্ড ক্রোধের শব্দ। জিমের কোণের দেওয়ালে একটা ইলেকট্রনিক কম্বিনেশন লক সম্বলিত ছোট দেরাজ খুলে যায় অভ্যস্ত আঙুলের সঠিক নাম্বার টেপায়। ভেতর থেকে রিভলভারটা বের করে ট্র্যাক প্যান্টের পকেটে গোঁজে সে। চোখের লালচে রংটা বেড়ে উঠেছে, টনটন করছে চোখ দুটো। প্রেশার এমনিতেই উঁচুর দিকে তার। বংশের দোষ, এই অবস্থার সঙ্গে বিলক্ষণ পরিচিত সে। আজ স্বস্তি পেতে গেলে রক্ত দেখতে হবে, টাটকা তাজা রক্ত, গরিবের রক্ত। নির্বল লোকগুলোর মাঝে মাঝে পাখা গজায় পিঁপড়ের মতো। দু একটাকে ঠুকলেই সব বিক্ষোভ নেতিয়ে যাবে। আবার পুলিশ প্রশাসন সবই তো তার। তোয়ালেটায় মুখ মুছতে মুছতে বলে, अबे ए साहिल, गाड़ी निकल। তারপর ট্রেনারের দিকে তাকিয়ে বলে, निकलो, हाँ कल करेंगे कल। हाँ। এরপরই জিম থেকে বেরিয়ে পড়ে মাহির শাহ সুরানা। আজ কি অমাবস্যা? ও মা রে, আজ স্কুলে যাবি নে? মেনকার চোখ খুঁজে এদিক ওদিক। বেলা 11টা বাজে প্রায়। গেল কোথায় মেয়েটা? রোজ সকালে 10:30 থেকেই তার ব্যস্ততা চোখে পড়ার মতো হয় প্রায়। কোমর ছাড়ানো ঘন কালো একরাশ চুল তেল দিয়ে টাইট করে বেঁধে ছিট কাপড়ের সালোয়ার কামিজের ওড়নাটা সেফটিপিন দিয়ে পরিপাটিভাবে বিন্যস্ত করে। মেনকার কাজের বাড়ি থেকে ফেলে দেওয়া শান্তিনিকেতনী ঝোলাটার মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের বিনামূল্যে বিতরিত বইটা গুছিয়ে নিয়ে বস্তির অদূর স্থিত অবৈতনিক স্কুলে দৌড়য় সে। না মিড ডে মিলের লোভে নয়, খায় না আধা দিন। পরিবেশনে সাহায্য করে। আধা পেটা খাওয়া বা অভুক্ত শিশুরা তার সতীর্থরা পাত পেরে খায় যখন, তার মনে তখন ভারী আনন্দ হয়, জল চলে আসে চোখে। স্কুলে যাওয়ার আরেকটা আনন্দ হলো পড়াশোনা। সে পড়তে ভালোবাসে। সংস্কৃত আর গণিত তার প্রিয় বিষয়, বিশেষত সংস্কৃত। এ ভাষায় ঠাকুর দেবতা কথা বলতেন, জানে সে ঠাকুরে মতি আছে।
তাই বাড়ির পুজো পাঠ নিত্য সেবা নিজেই করে, সবই নিজে করে। সেদিক দিয়ে একেবারে স্বয়ং সিদ্ধা। বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা, ভাইকে খাওয়ানো সবটাই নিরলসভাবে করে। দেখানে গেলে কি হবে, মেয়ের আমার 10 হাত। সত্যি মেনকার বড় গর্বের, বড় অহংকারের জায়গা সে। তাই তো মুখে রক্ত তুলে 5 বাড়ি খেটে নিজের পঙ্গু স্বামীর চিকিৎসার খরচ জুগিয়েও মেয়েটাকে পড়াচ্ছে। মেয়ে সন্তান বলে ফেলে দেয়নি। এই মেয়ে তার রত্ন, তার স্বপ্ন, তার জীবনের আশা ভরসা। কিন্তু সে গেল কোথায়? আজ স্কুল ছুটি নাকি? এদিক ওদিক খুঁজতে গিয়ে হঠাৎই চোখে পড়ে তার একটা বড় কালো গাড়ি এসে থেমেছে পুকুর পাড়ে। বস্তির বাচ্চারা বড় গাড়ি দেখলে ধাওয়া দেয়, সেটা ঘিরে হল্লা করে। কিন্তু এ গাড়ির আশেপাশে বাচ্চা তো দূর, কোনো বড় মানুষও নেই। থমথমে প্রকৃতি। সবাই যেন ঝড়ের আশঙ্কায় ঘরে ঢুকে খিল দিয়েছে। শুনেছিল মেনকা কারখানার বড়বাবুর ছেলেটা এই বস্তির জমি দখল করতে চায়। বড় পাষাণ ছেলেটা, তার নামে ভীষণ ভয়ের সব কথা আছে। কয়দিন ধরে তারাও তটস্থ হয়ে থাকে সেই ভয়। ইনি কি তবে সেই? সন্ত্রস্ত মেনকা দেখল পুকুর ঘাটে বাসন মাজছে তার মেয়ে অবেলায়। অত আজ স্কুল নেই, আর পুকুরের ওপার থেকে সিগারেট খেতে খেতে তার দিকে সন্দৃষ্টিতে তাকিয়ে আছে এক দানব। পাথরের মূর্তির মতো অবিচল চোখ থেকে ঘৃণার্য বিকৃত কামনা উপচে পড়ছে। ওট বলছি, ওট। বাসন মাজবে তো এখানে কেন? কলতলায় যেতে কে আটকেছে? অবাক মেয়েটার হাতটা ধরে হিড় হিড় করে টানতে টানতে ঝুপড়ির দিকে নিয়ে যেতে থাকে ভয়ার্ত মেনকা। ঝুপড়িতে পৌঁছে দেখা গেল গিরি ক্রাচ বগলে চিন্তিত মুখে দরজায় দাঁড়িয়ে আছে। বেশ জনদশেক লোকের জমায়েত সেখানে। এক মহিলা তারস্বরে কাঁদছেন। কাঁদছেন বলা ভুল, হাহাকার করছেন। কি সর্বনাশ হলো গো, আমার কি হবে? বগার বাবা, আমার এখন কি হবে? হতবাক মেনকা গিরির মুখের দিকে তাকাতেই গিরি তার গম্ভীর মুখ নামিয়ে নিল। জটলার ফিসফাস থেকে এইটুকু বোঝা গেল যে বগার বাবা মানে এই মহিলার স্বামী, অর্থাৎ গত সন্ধ্যায় গিরির সঙ্গে আলোচনা করতে আসা হরি আজ দলবল নিয়ে ছোট সাহেবের কারখানার আপিস ঘেরাও করতে গেছিল। ছোট সাহেব নাকি অকুস্থলে পৌঁছেই আগে বিনা বাক্যবায়ে হরির বুক বরাবর গুলি করেছে। আশঙ্কাজনক অবস্থায় হরিকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। মেনকার বুক কেঁপে উঠল। তাহলে তার ধারণায় সঠিক, ওই পাষণ্ডটা তবে ছোটবাবুই বটে। ফোন করে পুকুর ঘাটে দাঁড়িয়ে সিগারেট টানছে আবার। তাকে আরো অবাক করে দিয়ে সেই কালো গাড়িটা এসে থামল তাদের ঝুপড়ির বাইরে। মেনকা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে মেয়েকে নিয়ে ঘরে এসে দরজা দেয়। দরজায় কান পাততে তার ভয়ার্ত মনটা আরো শঙ্কাতুর হয়ে উঠল অচিরেই। वो कौन थी? तुमरी बिटिया? গম গম করছে একটা অতি নির্দয় পুরুষ কণ্ঠ। রক্ত জল করা সেই গলার আওয়াজেই বেশ বোঝা যাচ্ছে যে এই কণ্ঠস্বরের মালিকের দয়া, অনুকম্প, প্রেম বা শান্তির লেশ মাত্র নেই। উত্তর দিল না গিরি। হরির বউ মাটিতে পড়ে ফোঁপাচ্ছে তখন। উপস্থিত সকলের মধ্যে পিন ড্রপ সাইলেন্স। सुन बे चुतिए, जमीन बख्श दूंगा और साथ में मुंह मांगी कीमत भी मिलेगी, मगर वो लड़की मेरे हवाले कर। समझा ना? शुआरेर बाच्चा। আর থাকতে না পেরে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল গিরি। সঙ্গে সঙ্গে গর্জে উঠল বন্দুক। সেই আওয়াজ যেন দরজার ওপারে থাকা মেনকার বুকের মধ্যে গিয়ে লাগলো। মুখে কাপড় চাপা দিয়ে নিঃশব্দ কান্নায় ভেঙে পড়ে মাটিতে পতিত হলো সে। তবু দরজা ছাড়ল না। अबे साला, ये हरामी का लसों को ठिकाने लगा।
और कान खोल के सुन लो जानवरों, वो लड़की को मुझ तक पहुंचाओगे तो जमीन तुम्हारा, वरना 2 दिन में ये बस्ती खाली करो। समझ में आया सबको? अगर जान प्यारी है तो चल चल साहिल। কিছুক্ষণে নিস্তব্ধতা, গাড়ি চলে যাওয়ার আওয়াজ, তারপর গলা ফাটানোর কান্নার রোল উঠল ঘরে বাইরেও। গিরির রক্তে ভেসে যাওয়া নিথর দেহটা যখন জনাদই সন্ডা বস্তায় ভরছিল, তখন সেই দিকে পাষাণ প্রতিমার মতো মুখ করে তাকিয়ে রইল তার মেয়েটা, যার জন্য এত কিছু। সন্ধ্যা পেরিয়ে রাত নামছে রহিমগঞ্জে। আজ অমাবস্যা। রাতে এমনিতেও লোক কম থাকে তল্লাটে, তাও আবার এই তিথি আর শরতের রাত, হিমহিম বাতাস, কাউকে আশেপাশে দেখা না যাওয়াই স্বাভাবিক। স্কচের পেগে আরেকটি আইস সংযোগ করল মাহির। এমনিতে শান্তিপূর্ণ জীবন মাহিরের, একটা দুঃস্বপ্ন ছাড়া ঘুমও মোটামুটি ভালোই হয় তার। স্বপ্নটা ঠিক স্পষ্ট দেখে যে তা নয়, কেমন একটা ভাষা ভাষা ছবি, পূর্বজন্মের স্মৃতির মতন। একটা অজানা ভাষায় মন্ত্রোচ্চারণের মতো আওয়াজ, এক নারীর কণ্ঠস্বর, এক হুঙ্কারময় সাবধান বাণী। আগুন, একটা শানিত অস্ত্র। ওই অস্ত্রটা যে রিয়েল লাইফে দেখেনি, কখনো দেখতেও চায় না। কেমন যেন ভয় ভয় করে তার এই স্বপ্নটা দেখলে। অমাবস্যার রাতগুলোতে হালকা জ্বর আসে তার, ছোটবেলার থেকে। ডাক্তার বুদ্ধি কেউ এর কারণ ধরতে পারে না। সেও আর মাথা ঘামায় না আজকাল। মাথার সামনের দিকে বিষাক্ত যন্ত্রণা ছাড়া আর জ্বরের তেমন আনুষঙ্গিক কষ্ট বা লক্ষণ নেই বিশেষ। এই যন্ত্রণাটা রাতের দিকেই শুরু হয়, তখন সে বোঝে জ্বর আসছে। আজ বস্তিতে মেয়েটাকে দেখে মনে ধরেছে, একটু কৌতূহল হয়েছে এই সাথে। চেনা চেনা লাগলো না মুখটা, যেন কতকাল আগের পরিচিত। কোথায় দেখেছে? না, কিছুতেই মনে পড়ল না তার। তো লন্ডিয়া স্মার্ট হ্যাঁ। মুখ তুলে একবার দেখেছিল তার দিকে। সেই চাহনিতে ভয় আর সম্ভ্রমের চিহ্ন মাত্র নেই। তিখি মির্চি যাকে বলে, একে খেতে হবে, তবে একটু একটু করে, একে তার চাই। মেয়ে ছেলে জাতটাকে পাত্তা কোনো কালেই দেয় না সে। বহুত বেকার জাত তার মতে। আমার মা বলে বেকার চেঁচায়। আর নিজের মাকে তো দেখেনি সে। বাপের অফিসিয়াল বউটাও বহুত বেকার চিজ ছিল। সালা ভয় মরেই গেল। ভীতু জাত সালা। তাই সে বিয়ে থা করেনি, করতেও চায় না। শরীরের প্রয়োজন মেটাতে ভালো জাতের কুমারী মেয়েদের লোক দিয়ে কিডন্যাপ করায়। তারপর কাজ হয়ে গেলে তাদের শরীরের সব থেকে সুন্দর জিনিসটি নিজের সংগ্রহে রাখে সে। এমনি করে দোতলায় তার নিজের ঘরের দেওয়ালের ভেতর গুপ্ত সংগ্রহশালার ফ্রিজারে ফরমালিন সলিউশনে চোবানো কারোর ঠোঁট, কারো নাক, কারোর চোখ রাখা আছে। মাঝে মাঝে দেখে সেগুলো, গন্ধ শোকে, অদ্ভুত নেশা ধরানো গন্ধ। ঘোর লেগে যায়। শরীরগুলোকেও নষ্ট করে না সে। কাঁচা মাংসের প্রতি অনুরাগ তার বহুদিনের। সে ছুঁয়ে নেওয়ার পর ওই মেয়েটাকে আর কেউ ছুঁতে পারে না। কারণ মেয়েটাকে তো কাঁচা খায় সে, গভীর রাতে। দালাল, পুলিশ কেউ আর মেয়েগুলোকে খুঁজে পায় না, কোনো প্রমাণই রাখে না সে। তার নেশার কথা বাবা রমন ভাই জানতে পেরেছিলেন। আর একটা কথাও বুঝে গেছিলেন তিনি, তবে চক্ষু লজ্জার খাতিরে সে কথা কারো সামনে প্রকাশ করতে পারেননি। আমৃত্যু জানতে পেরেছিলেন বলেই তাকে বাঁচিয়ে রাখাটা অসম্ভব হয়ে উঠেছিল। মাথার ব্যথাটা বাড়ছে, সেই সঙ্গে চোখ জ্বালাও। জ্বর এসে গেল বোধ হয়। বাবা রমন ভাই এমনই এক অমাবস্যার রাতে দেখে ফেলেছিলেন তাকে। বিশাল এক নাতালো চতুষ্পদ হিংস্র সাপদরূপী শৃঙ্খধারী মাহির তখন সদ্য বস্তি থেকে শিকার করে পেছনের দরজা দিয়ে অতর্কিতে ঢুকছিল। বিশাল চোয়াল থেকে টস করে কাঁচা রক্ত ঝরে পড়ছিল। তীক্ষ্ণ 2 সারি দাঁতের ফাঁকে ধরা ছিল এক হতভাগ্যের মৃতদেহ। সেই লোকটি তার বাবারই ঠিক করা সেই 2 বন্দুকবাজদের একজন। বাবাকে দেখেই লাফিয়ে সিঁড়ি বেয়ে উঠে নিজের ঘরের দরজা দিয়েছিল সে।
এ বিশেষ রূপ পরিবর্তন তার আপনা থেকেই ঘটে, অমাবস্যায় ঘটে আসছে গত 15 বছর ধরে। রমন ভাইয়ের কথার জের টেনেই পরদিন রাতে তুমুল অশান্তি করেছিলেন ছেলের সঙ্গে। তার ফল ইত্য অবসরে সকলেই জানি আমরা। দেওয়াল ঘড়িটার 12টা বাজার শব্দের সঙ্গেই হুঙ্কারে লাফ দিয়ে সুরানা ভবনের পিছনের দরজা দিয়ে অন্ধকার রাস্তায় বেরিয়ে পড়ল একটা ভয়ানক কুমির রূপী মানুষ। ভয়ানক খিদে, একটা তরতাজা প্রাণ চাই। এই ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, শতগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বনিতা পার্বণী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমাময়ী পরব্রহ্মময়ী শ্রীদেবী। পাশের ঝুপড়ির পবন কাকাদের রেডিও আছে, সেখান থেকেই আসছে স্তোত্র পাঠের আওয়াজ। সংস্কৃত তার পছন্দের বিষয় বরাবর, তবে তারও আগে তার মুখস্থ এই স্তোত্র শিশুকাল থেকেই। কোথায় শুনেছিল প্রথম জানা নেই। সারা রাত জেগেছিল সে, মায়ের ধুম জ্বর, তার সঙ্গে অনর্গল প্রলাপ বকা। সে শুনছিল জেগে বসে, মায়ের মাথায় জলপট্টি দিতে দিতে। যদিও বস্তির কিছু মেয়ে বউ এসে রয়ে গেছে কাল রাত থেকে তাদের সঙ্গে, মেনকার শাঁখা ভাঙা সিঁদুর মোছার উপাচার তারাই করেছে। গতকাল বাবার অপঘাতের সময় মুখে জলটুকুও তুলে দিতে পারেনি সে। বাবার দেহ বস্তাবন্দি করে নিয়ে যাওয়া হয়েছে তার চোখের সামনে দিয়েই। আশ্চর্যের কথা, তার কিন্তু কান্না পায়নি এতে। মা মেনকা যখন আছাড়ি পিছাড়ি খেয়ে কাঁদছিল উঠোনে, সে তখন পাশে দাঁড়িয়েছিল ভাইয়ের হাত ধরে। না, কান্না আসেনি তার, কারণ জানা নেই। যখন শম্ভু জ্যাঠা বিরিঞ্চি কাকা নিজেদের মধ্যে ফিসফাস করছিল, এরে পেলি জমি সাইডে দেবে বলতেছে, তাই রে একবার পাইটকে দিলে তো হয়, তখনও কান্না পাচ্ছিল না তার। তীব্র ক্রোধ হচ্ছিল, সর্বনাশী সর্বগ্রাসী প্রচণ্ড ক্রোধ। এই ক্রোধের সঙ্গে পূর্ব পরিচিতি আছে তার। একবার স্কুলের পথে পাড়ার মধুদা হাত ধরে টেনেছিল তার। মধুদার কুখ্যাতি সে আগেই শুনেছিল, তাই প্রথমটা এড়িয়ে যেতেই চেষ্টা করেছিল। মধু পথ আগলে দাঁড়িয়ে নষ্টামি করতে থাকলে এই তুমুল ক্রোধটা নিজের ভেতরে ক্রমবর্ধমান হতে অনুভব করতে থাকে সে। সেই সঙ্গে কপালে 2 ভুঁড়ো যুগলের মধ্যিখানে এক তীব্র প্রদহন ও যন্ত্রণা। ওয়ার্ক এডুকেশনের ক্লাসে সেলফ ডিফেন্স অর্থাৎ আত্মরক্ষার জন্য কিছু হাতিয়ার বানানো শিখিয়েছিলেন দিদিমণি। মেয়েদের নিরাপত্তার জন্য বিশেষ প্রয়োজনীয় এসব আজকাল। তার বানানো হাতিয়ারটি ক্লাসের মধ্যে সবথেকে উপযোগী ও সুন্দর বলে পরিগণিত হয়েছিল। ভাঁজ করা যায় হাতিয়ারটা, সেভাবেই বানানো পোর্টেবিলিটির জন্য। খুললে অনেক বড়। স্কুল ব্যাগ থেকে সেটাই বের করে সে সোজা চালিয়ে দিয়েছিল মধুর বুকে। বেঁচে গেছিল মধুর সে যাত্রা, তবে মা বোনেদের আর জন্মেও ঘাটায় না সে। আর তাকে রীতিমতো ভয় পেয়ে চলে, কারণ জানা নেই। আজ মহালয়া, অমাবস্যা কাল রাত থেকেই লেগেছে। কাল রাতে সকলের অলক্ষ্যে একবার বেরিয়েছিল সে, ব্যাগে তার সেই হাতিয়ারটা নিয়ে। তার চোখের সামনে এসেও পড়েছিল ওই ভয়ানক জীব, বিশাল শিংওয়ালা কুমিরের মতো, কদর্য, ভয়ানক, সাংঘাতিক, নারকীয়। আর কোনো এক আশ্চর্য কারণে তার ভীষণ চেনা, কিন্তু তাকে দেখেই নিদারুণ ভয় পেয়ে পিছু হতে থাকে সে। শেষে দৌড়ে পালায়, কারণ জানা নেই। দেব ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী,
দেবী দুর্গা নিজ দেহ সম্ভূতে তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা, হে উষা লগ্নে, হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিগ দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। অচৈতন্য মা আর তাকে ঘিরে বসে থাকা মেয়ে বউদের দিকে একবার দেখল সে। কপালের সেই তীব্র জ্বালাটা আবার শুরু হয়ে গিয়েছে। ব্যাগটার মধ্যে ঘরের ঠাকুরের চরণামৃত আর তার সেই হাতিয়ারটা ভরে সেটা কাঁধে নিয়ে এক ছুটে ঘরের বাইরে বেরিয়ে এলো। চলতে লাগলো দক্ষিণ বরাবর। আগুন, লেলিহান অগ্নিশিখা, সর্বগ্রাসী সর্বভুক উদাসীন ক্রমে চতুর্পার্শ্ব ছাড়খাড় করে দিচ্ছে একটু একটু করে। টুকরো টুকরো উত্তপ্ত অঙ্গার ছিটকে পড়ছে এদিক ওদিক। চরবর চরবর পোড়ার শব্দে ছেয়ে যাচ্ছে চারিপাশ। ঘন কালো ধুমে আচ্ছন্ন হয়ে পড়েছে দিকচক্রবাল। অনন্ত অগ্নিরাশির মধ্যে কে ওটা? একটা অবয়ব, একটি নারীর অস্পষ্ট অবয়ব না? বিড়বিড় করে কি একটা বলতে বলতে এগিয়ে আসছে অবয়বটি। অচেনা ভাষা, দুর্বোধ্য, অনেকটা মন্ত্র পড়ার মতো। আগুনের হলকা এসে লাগছে চোখে মুখে। অবয়বটি এগিয়ে আসছে ক্রমে, কাছে, আরো কাছে। রক্ত ফোটার আওয়াজটা আর বাজছে না কানে। ভয়, নিদারুণ একটা ভয়। ধর্মর করে বিছানায় উঠে বসল মাহির। সালা ये सपना पीछा नहीं छोड़ेगा। শিশুকাল থেকে এই একটি দুঃস্বপ্ন দেখেই বারবার ঘুম ভাঙে তার। আগুনকে এমনিতে ভয় করে না সে, আর ছেলে মেয়েদের, যাদের কোনো গুরুত্ব কোনো কালেই সে দেয়নি, তাদের নিয়ে ভয় তো দূর। কোনো চিন্তা করা মানেই বাজে সময় নষ্ট। তার সময়ের দাম বহুত উঁচা হয়। আজ ঘুমটা ওই বিটকিল স্বপ্নটা দেখে না ভাঙলে আরো সময় নষ্ট হতো। কাল রাতের কথা আবছা মনে পড়ছে। কাল খায়নি সে, স্বীকার করতে পারেনি। কেন পারল না? কিসে আটকালো? না, মনে তো পড়ছে না ঠিক। যাকে, ভালোই হয়েছে। বাবা রমন ভাই যে কাজটা করে যেতে পারেনি, আজ সে কাজ তার হাতে সম্পন্ন হতে চলেছে। আজ বস্তিতে ডিল ফাইনাল করতে যাবে সে। যাওয়ারও বেশি আরো একটা কারণ আছে। বোঝাই যাচ্ছে ওরা মেয়েটাকে দেবে না সহজে। अबे ठीक है, सीधी उंगली से घी निकालने में मजा कहाँ आता है? बिना পয়সায় কিচ্ছুটি কারো থেকে নেয় না এই মাহির। বস্তির পিঁপড়েগুলোকে পরিবার পিছু 50,000 টাকা করে দুঙ্গা, শুধু ওই মেয়েটার জন্য। জমিটাও নেব ভুলিয়ে ভালিয়ে। 50,000 টাকা দেখেছিস একসাথে শুয়ারের বাচ্চারা? হ্যাঁ, ওই টাকায় ভালোই ভালোই মেয়েটাকে দিক আর জায়গাটা খালি করে দিক। না হলে পিঁপড়ে তাড়ানোর সহজ উপায় জানা আছে আমার। बहुत दिनों से प्रोजेक्ट बंद पड़ी है और नुकसान नहीं होने दूंगा। সিল্কের গাউনটা গায়ে গলিয়ে খাট থেকে নামতে গেল সে। माही बाबा, एक तो लड़की आई है आपसे मिलने, बोली जरूरी बात करनी है। সুন্দর কাকা, মানে তার খাস ভৃত্যের কথা একটু চমকেই গেল সে। লড়কি এই সময় এই বাড়িতে একা এসেছে? তোফা সাহস তো রে, দেখতে হচ্ছে ব্যাপারটা। কাল বিলম্ব না করে শোয়ার ঘরের দরজার দিকে এগোয় সে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে তার। ওই বস্তির মেয়েটি এসেছে। সে প্রত্যয় চোখ, সেই নির্ভীক মুখ, সেই চেনা চেনা অবয়ব, সে দেখি মির্চি। সারেন্ডার না করে উপায় আছে?
মাহির শাশুড়ানার হুকুমে তল্লাটে কেউ অমান্য করতে পারে না। তাকে চ্যালেঞ্জ করার মতো কোনো মাইকালাল জন্মায়নি এখনো। আর এই তো একটা মেয়ে, একটা সামান্য জাত, বেকার জাত। যাক, দিনটা ভালো কাটবে বোঝাই যাচ্ছে। हाय आओ रानी अंदर आ जाओ। সুন্দর কাকাকে সদর দরজা আটকাতে বলে মেয়েটিকে দোতলায় উঠতে ইশারা করে মাহির। তৈরি হয়ে এসেছে, হয়তো বাড়ির লোকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়েছে। বিনা বাক্য বেয়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে মেয়েটা। একটু গলায় না ঢাললে তার মুড আসে না। আজ সকাল সকাল হচ্ছে, কিন্তু চাপ কোথায়? কাল কার্ডিওটা একটু বেশি করে নেবে। কনিয়াকের বোতলটা সেলার থেকে নিয়ে এসে দরজায় ছিটকিনি তোলে সে। তারপর এগোয় মেয়েটার দিকে। क्या नाम है तेरा? নিরুত্তর মেয়েটিকে মাথা নিচু করে বসে থাকতে দেখে সে ভাঙা বাংলায় আবার চেষ্টা করে। তোমার নামটা কি আছে? লজ্জা পাচ্ছে নাকি? তাই হবে, অশিক্ষিত তো, এদের রাগঢাক বেশি। कोई बात नहीं, तो पेग गटकने से सारा शर्म निकल जाएगा। এই ভেবে গ্লাসে বরফ দেয় সেই আইস বক্স থেকে। তারপর দুটো পেগ রেডি করতে থাকে। মেয়েটা নিল পেগটা। মাহিরকে বেশ অবাক করে দেয় ব্যাপারটা। স্মার্ট হ্যাল আর কি। খুশি মনে সিগারেট ধরায় সে। ধীর গতিতে মেয়েটা ঠোঁট ঠেকালো গ্লাসে। এরকম মসৃণ ফর্সা গলা, টানা টানা চোখ, কোথাও যেন দেখেছে মাহিরিকে। আর একবার জিজ্ঞেস করে সে, अरे रानी नाम तो बताओ। তবু সে নিরুত্তর দেখে এবার জেদ চেপে যায় তার। ভয় দেখাতে হবে দেখছি। পকেট থেকে লাইটার বের করে আগুনের শিখা উস্কে মেয়েটার চুলের মুঠি ধরে মাথাটা তুলে ধরে সে। নিদারুণ আতঙ্কে উঠে উল্টে মেঝেতে পড়ে যায় মাহির। হাতের জ্বলন্ত লাইটার গিয়ে পড়ে খোলা কনিয়াকের বোতলে। সশব্দে বোতল ফেটে লেলিহান অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলে ওঠে, ঠিক তার দেখা স্বপ্নের মতো। মেয়েটির কপালে ভুরু যুগলের ঠিক মাঝখানে খুলে গেছে আরেকটি চোখ, লাল টকটকে ক্রোধের অগ্নিবর্ষণকারী চোখ। হাতে একটা অজানা শানিত অস্ত্র, আর যার দিকে বর্ষার মতো আর একদিকে তিনটি ফলা। মাহিরের স্বপ্নে দেখা সেই অস্ত্র যাকে সে জমের মতো ডরায়। কাল রাতে এই চোখ আর এই অস্ত্র দেখেই পালিয়ে বেঁচেছিল সে। এবার মনে পড়ল, প্রাণ ভয় ভীত মাহিরের দ্বৈত সত্তার বহু জন্ম আগেকার সেই দিনটার কথাও মনে পড়ে গেল। বহু যুগ আগে এই চোখ আর এই অস্ত্র তার বিনাশ করেছে। সে কথা দিয়েছিল পরজন্মে সে ভালো কর্ম করবে। মনে রাখতে পারেনি, তাই কথাও রাখতে পারেনি। বারবার নানা জন্মে নানা রূপে মহাপাপ করে এসেছে নেশার মতো। তার প্রারব্ধের বোঝা আর লাঘব হয়নি কোনো দিন। মুখ থেকে গ্লাসটা নামিয়ে মেয়েটা বলে উঠল মাহিরের স্বপ্নে ভেসে আসা কথাগুলো। আমার নাম দুর্গা, চিনতে পারলি? গর্জ গর্জ খনং মূঢ় মধুচাবত পিবম য়হম ময়া ত্বৈ হতৈ ত্বৈব গর্জি শান্তাশু দেবতা। এক গগনবিদারী চিৎকার শুনে দৌড়ে এসে দরজা ভেঙে দৃশ্য দেখে থ হয়ে গেল সুন্দর কাকা। মেঝেতে রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে এক না মানুষ না মহিষ ভয়ানক জানোয়ার। গায়ে মাহির বাবার ছেঁড়া খোড়া জামাটা, বুকে একটা গভীর ক্ষত। ঘরে কোনো দ্বিতীয় ব্যক্তি নেই। বিজয়া দশমীর সন্ধ্যা। কন্যাকুমারিকার ত্রিসাগর সঙ্গমে একটি পাথরের উপর বসে আছেন স্বামী বিবেকানন্দ। পিতৃদত্ত নরেন নামটি ত্যাগ করেছেন দীক্ষালাভের পরে। প্রারব্ধ কর্ম ভোগ দ্বারা ক্ষয় করতে কিসের প্রয়োজন হয় জানো? উপস্থিত শ্বেতাঙ্কিনীটি তাঁর একনিষ্ঠ ভক্ত। তিনি নাম দিয়েছেন নিবেদিতা। বাংলা বোঝে বেশ ভালো, বলতে এখনো তেমন পারে না। স্বামীজির প্রশ্নে মাথা নাড়ে সে।
জানে না। নিষ্ঠা, সংযম ও ঈশ্বর বিশ্বাসের, শুভ বুদ্ধি, শুভ কর্ম, শুভ চিন্তা প্রারব্ধের ওজন কমায়, নচেত পুনরাবৃত্তি। বুঝেছ? হাসি মুখে মাথা নাড়ে মেয়েটি। ছাই বুঝেছ। চলো, আরতির সময় হয়েছে। শেষ হলো আমাদের আজকের গল্প প্রারব্ধ। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে পরের সপ্তাহে। নতুন বছর সকলের ভালো কাটুক, ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।